শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। অনেকদিন ধরে আপনাদের সবারই একটি প্রশ্ন, কবে আসবে সাব্বিরজির ঘটনা? আমরা আবারও ফিরে আসলাম সাব্বিরজির ঘটনা নিয়ে আপনাদের কাছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এবং আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমরা চলে যাচ্ছি সাব্বিরজির ঘটনায়। কালো পিছের মতো আর একটি ছায়া ঠিক সেই মুহূর্তে মাথার উপর আছড়ে পড়ে জিয়াউদ্দিন সাহেবের। কিন্তু তিনি সূরা পড়ে বাঁ হাতে তাসবিহ আর ডান হাতে পানি পড়া ছুড়ে দেন। তারপরে অদৃশ্য হয়ে যায় সেই রূপ। খাল্লাস জিনটি তখন রাগে ফুঁসে ওঠে, গর্জে ওঠে, আর সেই গর্জনে পুরো প্রাসাদ কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হয়েছে। তা দেখে ফারুক সাহেব আতঙ্কে দরজার পাশে চলে যান। মুখে কোনো শব্দ নেই। সেই মুহূর্তে সাব্বিরজির দিকে হঠাৎই উড়ে আসে এক লম্বা শেকড়, আর একটু হলেই পায়ে এসে বিদ্ধ। কিন্তু তার আগেই সাব্বিরজি তাসবিহটা উঁচিয়ে সূরা বাকারার কিছু আয়াত পড়ে ফু দিতেই শেকড়টা ধক করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সারা রাত এরকম ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে চলল লড়াই। তাবিজ, পানি পড়া, তাসবিহ আর কোরআনের আয়াতকে অস্ত্র করে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব দুজনে সেই অভিশপ্ত চুক্তি আর জাহান্নামের অশরীরী খাল্লাস জিনের বিরুদ্ধে দাঁড়িয়ে রইলেন। শেষ রাতে যখন ফজরের আলো আকাশে হালকা হয়ে আসছে, খাল্লাস জিনের গর্জন তখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। তোরা রক্তে লেখা চুক্তি শেষ করতে পারবি না। ঠিক তখনই চারপাশের ছায়াগুলো একে একে খাল্লাস জিনের শরীরে এসে মিলিয়ে যেতে লাগলো এবং এক পর্যায়ে খাল্লাস জিন নিজেও মিলিয়ে যায়। ফজরের ঠিক আগে হঠাৎই জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, হালকা একটা পচা মাংসের গন্ধ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, তাই না? আমি অনুভব করছি তাহখানার পথ আসে। ভেঙে দরজা ধাক্কা দিতেই বিকট কর্কশ ভাঙা লোহার মতো শব্দ হলো। দরজা খুলতেই এক ঝাপটা ভ্যাপসা পচা গন্ধ যেন ওদের মুখে চেপে ধরল। সাব্বিরজি লণ্ঠন উঁচিয়ে ধরেন। অন্ধকারে দেখা গেল এক বিশাল ফাঁকা কক্ষ, পুরোটাই ইট আর পাথরের মেঝে। কোনো আসবাব নেই, শুধু এক কোণে একটা সেকেলে কাঠের বাক্স। নকশা দেখে বোঝা যায় নবাবী আমলের। তারা ধীরে ধীরে এগোলেন। জিয়াউদ্দিন সাহেব অদৃশ্যে সূরা পড়তে পড়তে হাত রাখলেন বাক্সের ওপর। একটা কনকনে ঠান্ডা হাওয়া গা বেয়ে চলে যেতেই সাব্বিরজি ও ফারুক সাহেব শিউরে ওঠেন। ফারুক সাহেব ধীরে ধীরে সাবধানে বাক্সটার ঢাকনা খুললেন।
মাংস পচা দুর্গন্ধটা আবারও নাককে অতিষ্ঠ করে তুলছিল। এবারে অবশ্য গন্ধের উৎস বোঝা গেল। গন্ধটা বাক্সের ভেতর থেকে আসছিল। ভেতরে একটা মোটা চামড়ার মতো কাপড়ে মোড়ানো পুরনো দলিল। খুলতেই দেখা গেল রক্তে লেখা চুক্তিপত্র, যা শুকিয়ে কালো হয়ে গেছে। তার উপরে বড় বড় করে আরবিতে লেখা নাম খাল্লাস জিন। জিয়াউদ্দিন সাহেব ফিসফিস করে সাব্বিরজির কানে কানে বললেন, এই চুক্তি ভাঙা সহজ নয়। যার রক্তে লেখা তাকে রক্ত দিয়ে এটা মুছতে হবে, যা এখন আর সম্ভব নয়। তবে পাক আমল থাকলে খাল্লাস এড়াতে পারবে না এবং আর আসতেও পারবে না। তার জন্য আমাদের এই চুক্তিপত্র পবিত্র আগুনে পোড়াতে হবে। আমি আমার জগতে যাচ্ছি, দেখি আরো কিছু তথ্য জোগাড় করতে পারি কিনা। তাড়াতাড়ি ওপরে যাও সাব্বির, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাহাখানার দেয়ালে তখন অদ্ভুত দাগ জল করে ওঠে, আর সেই সময় শোনা গেল গভীর ঘন গর্জনের মতো ভয়াল আওয়াজ ধীরে ধীরে কানে এসে বাজছিল সাব্বিরজির। আমাকে শেষ করা যাবে না, আমি আবার আসবো। তারা যতক্ষণে তাহখানা থেকে ওপরে উঠে এলেন, ততক্ষণে পূবের আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে, যেন রক্তাক্ত সূর্য নিজে থেকেই সাক্ষ্য দিতে এসেছে অভিশপ্ত রজনীর। পুরো দেহে ধুলো আর ঘামের গন্ধ মিশে গিয়েছে সাব্বিরজি ও ফারুক সাহেবের। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও তৃপ্তি, কারণ তারা সেই চুক্তিপত্র উদ্ধার করতে পেরেছেন, যা বহু বছর ধরে এই বাড়ির বুকে লুকিয়েছিল। সাব্বিরজি ধীরে ধীরে সেই চুক্তিপত্র হাতে নিজের নির্ধারিত অতিথি কক্ষে চলে আসেন। তার বুকের ভেতর যেন এখন ঢাকের মতো শব্দ হচ্ছে। চুক্তিপত্রে লেখা সেই প্রাচীন আরবি ও ফার্সি হরফ, সেই রক্তমাখা কালি, সব মিলিয়ে এক অপার্থিব ভার যেন তার কাঁধে চেপে বসেছে। তিনি প্রথমে উজু করেন, তারপর জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ছোট বোতলে রাখা আবে জমজমের পানি হাতে তুলে নিয়ে তিনি ধীরে ধীরে চুক্তিপত্রটির চারপাশে একটি গণ্ডি কেটে দেন। পানি যেখানে পড়ে সেখানে যেন সামান্য ধোয়ার মতো কিছু উঠে আসে। গন্ধটা মিষ্টি আর আদর মেশানো, কিন্তু তার মাঝেও কোথাও যেন অজানা আতঙ্কের ছায়া। সকালে সূর্য উঠে এসেছে পুরোপুরি। বারান্দা দিয়ে আলোর রেখা এসে পড়েছে ঘরের মেঝেতে। কিছুক্ষণ পর দরজায় হালকা ধোয়ার বলয় থেকে বেরিয়ে এলেন জিয়াউদ্দিন সাহেব। সাব্বিরজি সেলাম জানিয়ে তাকে ভেতরে নিয়ে আসেন। কক্ষের ভেতর তখন গাঢ় নীরবতা। চুক্তিপত্রের চারপাশে এখনো আবে জমজমের গণ্ডি চকচক করছে। জিয়াউদ্দিন সাহেব প্রথমে কিছু বলেন না। তিনি বসে পড়েন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন দস্তাবেজটির দিকে। ধীরে ধীরে তার চোখ মুখে উদ্বেগে ছায়া ফুটে ওঠে। এখন আমাদের কি করণীয়? সাব্বিরজি প্রশ্ন করেন জিয়াউদ্দিন সাহেবকে। জিয়াউদ্দিন সাহেব একটু সময় নিয়ে গম্ভীর স্বরে বলেন, যা ভেবেছিলাম সেভাবে হবে না। রক্ত দিয়ে বাঁধা চুক্তি শুধু পবিত্র আগুনে পুড়িয়ে নয়, এটা ভাঙা সম্ভব আরেকটি আত্মবলির মাধ্যমে, এবং সেটি হতে হবে এমন একজনের যে ওই চুক্তির উত্তরসূরি। আহমেদ বংশের রক্তের ধারা দেখেই কাউকে বেছে নিতে হবে। সাব্বিরজির কণ্ঠে অস্ফুট স্বর। তাহলে কি ফারুক সাহেবকে? জিয়াউদ্দিন উদ্বিগ্নের স্বরে বলেন, তুমি ঠিক বুঝেছ, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। সবকিছু কি এত সহজেই সম্ভব? খাল্লাস জিন কি এত সহজেই চুক্তি ভাঙতে দেবে? আমার মনে হচ্ছে এই চুক্তির গভীরে আরো কিছু রহস্য লুকিয়ে আছে। হয়তো এটা শুধু বলির ব্যাপার নয়, কিছু নির্দিষ্ট শর্তও লুকিয়ে আছে। তিনি উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ান। বাইরে বাতাসে আম গাছের পাতাগুলো দুলছে, কিন্তু তাতেও যেন অস্বস্তি কাজ করছে। তুমি ফারুক সাহেবের সাথে কথা বলো, আমি কিছু প্রস্তুতি নিচ্ছি। দরকার হলে আমাকে কিছু পুরনো শয়তানি নিদর্শন ঘাঁটতে হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হয়ে যান। সাব্বিরজি মাথা নেড়ে সম্মতি জানিয়ে তাকে বিদায় জানান। তার মনের মধ্যেও এখন ধোয়াটে ভয় আর দায়িত্বের বোঝা তাকে অতিষ্ঠ করে তুলছে। পরিচারক সকালের নাস্তা ঘরেই দিয়ে গিয়েছিল। গতকালের পর থেকে সাব্বিরজি আর ভোজন কক্ষে গিয়ে খাবার খাওয়ার সাহস পাননি। কোন রকমে প্রাতরাশ সেরে তিনি ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যান। ফারুক সাহেব তখনও বারান্দার এক কোণে বসে আছেন, হাতে একটা কফির মগ।
ভেতরে আর কিছুই নেই, কেবল হালকা ধোঁয়া আর বিস্ময়ের ছায়া। তিনি রাত ভর জেগেছিলেন। অন্দরমহলের বাগান থেকে ভেসে আসা সেই অদ্ভুত গন্ধ, সেই নিঃশব্দ গোঙানি তার মনে বারবার ফিরে আসছে। সাব্বিরজি তাকে সবকিছু খুলে বলেন। রক্ত চুক্তির স্বাক্ষর, খাল্লাস জিনের উপস্থিতির ইঙ্গিত এবং আত্মবলির প্রয়োজনীয়তা, সবকিছু। সব শুনে ফারুক সাহেব কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার ছোট ছেলে মারুফ, ওকে যেন ছুঁয়েও না যায় এই অভিশাপ। তার গলা ভারী হয়ে আসে। আমি সবই বুঝতে পারছি। আমার পূর্বপুরুষ আজমত হুজুরের পাপের হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর। তিনি উঠে দাঁড়ান। চোখে জল চিকচিক করছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমি প্রস্তুত সাব্বিরজি। আপনি শুধু এটুকু নিশ্চিত করুন, আমার মারুফের যেন কিছু না হয়। ওর যেন শরীরে একটা কেশও কেউ না ছোঁয়। আমি আর কতদিন বাঁচব? আমি আত্মবলি দিতে প্রস্তুত। সাব্বিরজি তাঁর কাঁধে হাত রাখেন, চোখে মুখে বিস্ময় আর মুগ্ধতা। আপনি একজন পিতা আর একজন সাহসী মানুষ, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারছি না যতক্ষণ না নিশ্চিত হই। আমাকে আগে নিশ্চিত হতে হবে এই চুক্তির গভীর রহস্য কি। আমি দেখছি অন্য কোনো উপায় আছে কিনা। সাব্বিরজি ধীর স্বরে বলেন। হঠাৎই পশ্চিম দিক থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসে। জানলার পর্দা তুলে ওঠে অস্বাভাবিকভাবে। সাব্বিরজি দেখেন জিয়াউদ্দিন সাহেব ফিরে এসেছেন, চোখে দারুণ তীব্র দৃষ্টি। সাব্বিরজি ফারুক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াউদ্দিন সাহেবের সাথে নিজের কক্ষে চলে যান। ঘরে ঢুকতেই জিয়াউদ্দিন সাহেব আতঙ্কিত কণ্ঠে বলেন, তাড়াতাড়ি করতে হবে। আমার জগতে আমি কিছু আভাস পেয়েছি। খাল্লাস জিন আমাদের পরিকল্পনা সম্ভবত বুঝে ফেলেছে। চুক্তি ভাঙার আগেই সে কিছু একটা ঘটাতে চায়। আজ অমাবস্যা, আজ রাতের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে কোন রকমে দুপুরটা কেটে যায়। ধীরে ধীরে বিকেলের সাথে সাথে ক্রমশ অনিশ্চয়তা ঘনিয়ে আসছিল। সবার মনে তখন অজানা আতঙ্ক। একদিকে আত্মবলির প্রস্তুতি, অন্যদিকে খাল্লাস জিনের ছায়া। বাড়ির বাতাস ঘন হয়ে এসেছে। চারিদিকে পাখির ডাক থেমে গেছে। বাড়ির উত্তর কোণের দেয়ালে হঠাৎ ছোট একটা দাগ দেখা দেয়, রক্তের মতো দেখতে। ধীরে ধীরে সেটা গড়িয়ে নামছে। জিয়াউদ্দিন সাহেব ধীর স্বরে বলেন, সে আবারও জেগে উঠেছে, সে আসছে। অমাবস্যার রাত, আকাশের চাঁদ নিখোঁজ। তারাগুলো যেন কেউ টেনে নিভিয়ে দিয়েছে একে একে। বহরমপুরের ফারুক সাহেবের পুরনো জমিদার বাড়ির চারপাশে গভীর নীরবতা, যেন রাতও শ্বাসরোধ করে আছে। বাড়ির অন্দরমহলের মাঝখানে পাতা হয়েছে একটি রহস্যময় ছকের গণ্ডি। ছকের রেখাগুলো আঁকা হয়েছে ঝরঝরে আবে জমজম ও জাফরানের মিশ্রণে, যা একমাত্র জিয়াউদ্দিন সাহেবই সঙ্গে এনেছিলেন মরুভূমির এক প্রাচীন দরবেশের কাছ থেকে। পাশে ছিলেন সাব্বিরজি, যিনি বহু অভিশপ্ত ঘটনার সমাধান করেছেন। তার সবই আপনাদের বোধগম্য, কিন্তু এবার তাদের মুখোমুখি হতে হবে এক ভয়াল শক্তি, খাল্লাস জিনের। সবকিছু প্রস্তুত। সাব্বিরজি ফিস ফিস করে জিয়াউদ্দিন সাহেবকে বললেন, আলহামদুলিল্লাহ, সবাই প্রস্তুত। ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। জবাব দিলেন জিয়াউদ্দিন সাহেব। তার কণ্ঠে সুনির্দিষ্টতা দেখা দিলেও চোখে মুখে এক অস্থিরতার ছাপ। হঠাৎই প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। বাতাস নয়, যেন কারো নিঃশ্বাস গলার কাছে গিয়ে ফুঁ দিচ্ছে। দেয়ালের কোনায় রাখা একটা পুরনো আয়না নিজে থেকেই ফেটে গেল। অদৃশ্য ছায়া যেন প্রবেশ করছে চুপিসারে। খাল্লাস জিনের আগমনের একটি সহজ পথ যে আয়না, সে বিষয়ে সাব্বিরজি অবগত আছেন। তবু আয়াত পাঠ করতে শুরু করলেন। কোরআনের বিশেষ আয়াত, যা শুধু জিন জাতিকে কাবু করার জন্য ধারাবাহিকভাবে পাঠ করতে হয়। চারিদিকে ছড়িয়ে পড়ল আবে জমজমের পানির সাথে মেশানো বিশেষ আতরের স্নিগ্ধ গন্ধ, যা এখন শয়তান জিনের জন্য বিষ তুল্য। কিন্তু এই আমল আর গণ্ডি স্থাপনের পরিকল্পনা গোপন করলেও সেই মুহূর্তে আর গোপন রইল না। বাতাস থেমে যায় আচমকাই, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে বজ্রের মতো একটা পৈশাচিক বিকৃত গা ছমছমে হাসিতে শরীরের হাড় পর্যন্ত কেঁপে ওঠে।
উপস্থিত সবার হাসিটা অন্দরমহলের তাহখানার ভেতর থেকে আসছিল। অন্দরমহলের সেই প্রকাণ্ড সিন্দুকটা অকস্মাৎ কেঁপে উঠল। জমিদার বাড়ির ওপর মুহূর্তেই গাঢ় অন্ধকার চেপে বসে, যেন আলো নিজেই প্রাণ নিয়ে পালিয়েছে। আয়াত পাঠে অটল থেকে সাব্বিরজি উচ্চারণ করলেন এক বিশেষ আয়াত। কণ্ঠের স্পষ্টতায় ঘরের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব ছিটিয়ে দিলেন আবে জমজমের পানি। ঠিক তখনই তাহখানার সুড়ঙ্গের দরজা ভেঙে উঠে আসে ধোয়ার মতো লম্বা এক ছায়া। ছায়াটির মাথা স্পষ্ট নয়, তবে পরিচিত তিনটি চোখ জ্বলজ্বল করছে। কণ্ঠ থেকে বেরোলো এক বিকৃত খাঁ খাঁ আওয়াজ, ওয়াদা কেউ ভাঙতে পারবে না। ফারুক সাহেব, যিনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত ছিলেন, তিনি কাঁপা কণ্ঠে বলে উঠলেন, আমি ওয়াদা ভাঙছি। তা বলা মাত্রই ছায়াটি যেন রেগে গিয়ে ছটফট করতে লাগলো। ঘরের চারদিকে ছড়িয়ে পড়লো এক অদৃশ্য আগুনের ঝাঁঝ। পুরনো দেয়াল থেকে চুন সুরকি খসে পড়তে শুরু করলো। ঘরের সিলিং থেকে ঝুলন্ত ফ্যান হঠাৎ করে দাও দাও করে জ্বলে উঠল। সাব্বিরজি তখন শক্ত কণ্ঠে তসবিহ উঁচিয়ে বললেন, আল্লাহর নামে তুই আজ শৃঙ্খলিত। তার কথার সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব উচ্চারণ করলেন এক গোপন সূরা, যা শুধুমাত্র জিনদের সাথেই ব্যবহার করা হয়। অন্দরমহলের মেঝের ওপর বিশেষ গণ্ডির ভেতরে রাখা চুক্তিপত্র, যা খাল্লাস জিনের সঙ্গে রক্তে লেখা, সেইটা আচমকাই আগুনের বলয়ের মধ্যে পড়ে পুড়ে যেতে লাগলো। সেই আগুন নীলাভ, ডেলিহান জ্বলছে। খাল্লাস জিন আর্তনাদ করে ওঠে, আমার রাজত্ব, আমার চুক্তি এত সহজে ভাঙা সম্ভব নয়। সেই চিৎকারে যেন শত শত বছরের অভিশাপ, রক্ত ও স্বার্থক্ষুণ্ণের ক্রোধ লুকিয়ে আছে। পাশের ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় ধপ করে। জমিদার বাড়ির বাইরে হঠাৎই একদল কুকুর হাও হাও করে কেঁদে উঠল, যেন তারা জানে সেই রাতে খুব বড় একটা কিছু ঘটছে। আহত গলায় খাল্লাস জিন বলে উঠল, রক্ত চুক্তির বন্ধন এখনো অটুট। এই কথা শুনে জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে কিছু হিসাব কষে উদ্বিগ্নের স্বরে বললেন, আরো একটি আয়াত দরকার সাব্বির। ওর মূল শেকড় এখনো কোথাও মাটির ভেতরে সক্রিয়, কিন্তু কোথায় তা বুঝতে পারছি না। সেটা যতক্ষণ না পুড়ে যাচ্ছে, আর সেরকম কিছু ক্ষতি করতে না পারলেও শয়তানটা থাকবে। তুমি শুরু করো। সাব্বিরজি জোরে জোরে উচ্চারণ করলেন সেই বিশেষ আয়াত। তাঁর শব্দে বাতাস ছিন্ন ভিন্ন হতে থাকে। গণ্ডির ভেতর আগুন আবারও প্রজ্বলিত হয়। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে চারিদিক থেকে নেমে আসে এক অদ্ভুত আলো। গণ্ডির ঠিক মাঝখানে প্রজ্বলিত হলো এক নূরের বলয়, যার তাপে খাল্লাস জিন আর্তনাদ করে এক লাফ দিয়ে তাহখানায় ঢুকে অদৃশ্য হয়ে যায়। যাওয়ার সময় শেষ চিৎকারে ছায়াটি বলে, ফিরে আসবো, আমি এখনো বেঁচে আছি, অন্য রূপে হলেও ফিরে আসবো। আর সেই সঙ্গে নীলাভ আগুনের বলয়ে ঘিরে থাকা চুক্তিপত্রের ছাই ফুঁসে ওঠে এক বিকট ধোঁয়ায়, তারপর মিলিয়ে যায়। ঘর আবার নিস্তব্ধ। শুধু ঘরের কোনায় পড়ে থাকা পুরনো আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এক মুহূর্তের জন্য দেখা গেল দুটো লাল চোখ, যা একবারের জন্য ধপ করে জ্বলে উঠে আবার অদৃশ্য হয়ে গেল। জিয়াউদ্দিন সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চুক্তি পুড়েছে, ছায়া ভস্য, কিন্তু শেকড় এখনো কোথাও মাটির নিচে পোতা। সেদিকে নজর রাখতে হবে। এর শেষ এখানেই নয়। সত্যিকারের মুক্তি তখনই যখন মাটির নিচে পুঁতে রাখা সেই শেকড়, রক্ত চুক্তির মূল অংশ নষ্ট হবে। ফারুক সাহেব নিঃশব্দে কাঁদছিলেন। তার চোখে যে খাল্লাস জিনের ভয়াবহ প্রতিচ্ছবি গেঁথে রইল, তা কোনোদিন মুছবে না। পরিবেশ তখনও গা ছমছমে। জানালার বাইরে থেকে হঠাৎই ঠান্ডা হাওয়ার ঝাটকা এসে কানের কাছে ফিস ফিস করে বলে গেল, আমি এখনো আছি। বাড়ির পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে আসে। জমিদার বাড়ির প্রাচীন দেয়ালগুলো, যেখানে চিরকাল একটা ভারী অদৃশ্য অন্ধকার ঝুলে থাকত, সেগুলো যেন একটু নিঃশ্বাস নিতে পারছে। ফারুক সাহেব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। শান্ত তৃপ্ত মুখে বললেন, আমার বংশ আজ মুক্ত। এক স্বস্তির তরঙ্গ চারিদিকে
ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির নিচের অন্ধকার থেকে এক রহস্যময় ক্ষীণ স্বর ভেসে আসলো। সাব্বির চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কোনো ভীতি নয়, বরং এক গভীর সচেতনতা তার চোখে মুখে ফুটে উঠল। তিনি ধীরে ধীরে ভারী কণ্ঠে বললেন, শয়তানি সন্ধি একবার গড়া হলে তার ছায়া চিরদিন থেকে যায়। আমরা চুক্তি ভেঙেছি, শয়তান খাল্লাস জিন আক্ষেপ তো করবেই, তবে সে ফিরে আসবে না ইনশাল্লাহ। তবুও সাব্বির জি নিশ্চিত হতে আরো কয়েকদিন অর্থাৎ দিন 7 জমিদার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। তার মনে সন্দেহের একটি ক্ষীণ রেখা যেন এঁকে গিয়েছিল কেউ। জমিদার বাড়ি এখন শান্ত, রাতের বেলায় নেই কোনো হাহাকার, অশরীরী ছায়া দেখা যায় না। তবুও বাড়ির দেয়ালের গা থেকে মাঝে মাঝে এক গোপন ফিসফিসানির শব্দ আসে, আমি খাল্লাস, আমি আবারও আসব। পরদিন ফারুক সাহেবের পরিবার কলকাতা থেকে নিশ্চিন্তে বহরমপুরের গ্রামে ফেরেন। জমিদার বাড়ির পুরনো ঘরগুলো প্রাণ ফিরে পায়। খালি বাড়ি আবার শব্দে ভরে ওঠে। বাচ্চাদের হাসি, রান্নাঘরের ধোঁয়া, উঠোনে বসে গল্পের আসর। ফারুক সাহেব নিজে সাব্বিরজিকে সবার সাথে আলাপ করিয়ে দিলেন। বিশেষ করে তার ছোট ছেলে মারুফ, চটপটে, হাসি খুশি, যার বয়স সাব্বিরজির থেকে বড় জোর 5-6 বছরের ছোট। দেখে মনে হচ্ছে তার মধ্যে আর কোনো সমস্যা নেই। পরবর্তী 3 দিন কোনো অশুভ ঘটনা ঘটেনি। এর মাঝে সাব্বিরজি মারুফের সাথে মিলে আশেপাশের এলাকা, কেরান্ডিমালের জঙ্গল মোটামুটি ঘুরে দেখে নিয়েছেন। জঙ্গলের বেশি গভীরে না গেলেও আশেপাশে তেমন কোনো তেঁতুল গাছ দেখতে পাননি। হয়তো এই 200-300 বছরের ইতিহাসের চাপে সেই গাছ হারিয়ে গেছে। সেই তেঁতুল গাছের নিচেই একদিন খাল্লাসের সাথে প্রথম চুক্তি হয়েছিল। জমিদার বাড়িতে শান্তি বিরাজমান, তবু একটা চাপা অজানা শঙ্কা সাব্বিরজির মন থেকে কিছুতেই সরছিল না। সবকিছু দেখতে স্বাভাবিক, অথচ যেন কোথাও একটা সূক্ষ্ম ফাঁক রয়ে গেছে। সেই সময় হঠাৎ তার পাশে ভেসে উঠলেন জিয়াউদ্দিন সাহেব, ছায়ার মতো অথচ দৃশ্যমান। সাব্বিরজি নিচু গলায় বললেন, জিয়াউদ্দিন সাহেব, খাল্লাস জিনের প্রকৃত ইতিহাসটা এবার আমাকে খুলে বলুন। জিয়াউদ্দিন সাহেব গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, খাল্লাস জিন নামটা থেকেই বোঝা যায় শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, সমাপ্ত করে দেয়। তবে খাল্লাস জিন কোনো সাধারণ জিন জাতির অংশ নয়। সে এক আদিম শক্তি, এমন এক অস্তিত্ব যাকে একদিন আলোকিত সত্তার ছায়া ছুঁয়েছে, আবার অন্যদিকে তার ভেতর ঘনীভূত রয়েছে শয়তানি প্রবৃত্তির সীমাহীন ঘূর্ণি। খাল্লাসের জন্ম আরবের কোনো প্রাচীন অনাত্মা কবরস্থানে, যেখানে শত শত বছর ধরে দাফন হয়েছে অজানা মানুষের শরীর। কারো নাম নেই, পরিচয় নেই, প্রার্থনা নেই। সেই সময় বঞ্চিত, ভুলে যাওয়া মৃতদের আক্রোশ, আর্তনাদ আর অপরিবর্তিত বেদনা, এই সব কিছু এক বিশেষ মুহূর্তে মিশে গিয়েছিল মরুভূমির কোনো এক ভয়ঙ্কর রাত্রিতে, যখন চাঁদ ছিল রক্তিম আর বাতাসে ছিল আগুনের গন্ধ। সেই অতৃপ্ত শক্তি জন্ম দিয়েছিল এক বিকৃত সত্তাকে, খাল্লাস জিনকে। খাল্লাস কোনো শত্রুর কাছে আসে না হুমকির মতো, সে আসে চুপচাপ। তার উপস্থিতি মানেই শেষ। সম্পর্ক, জীবন, আশা সবকিছু নিঃশেষ করে দেয়। খাল্লাস কোনো শরীরের উপর ভর করতে পারে না। তবে যদি কেউ দুর্বল হয়, বিশেষ করে যারা হতাশ, পাপমগ্ন বা লোভ লালসায় নিমজ্জিত, বহু দুর্নীতিগ্রস্ত সাধক, লোভী ফকির বা পাপী মানুষ ইচ্ছাকৃতভাবে খাল্লাসের সাথে চুক্তি করে। বিনিময়ে তারা চেয়েছিল ক্ষমতা, অর্থ, অমরত্ব, কিন্তু শেষ পর্যন্ত তারাই নিজেদের রূহকে উৎসর্গ করে দেয়। আজমাত হুজুর তাদের মধ্যে একজন। খাল্লাস জিন নিজের আসল রূপ খুব কমই দেখায়। সে কখনো ছায়া, কখনো ধোঁয়া, কখনো বা বৃদ্ধ মানুষের বেশে আসে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে চালাক এবং নিঃসঙ্গ। এবং আরো কিছু কথা তিনি খাল্লাস জিন সম্পর্কে এখানে বলেন, এবং তিনি বলেন যে সে ধীরে ধীরে মানুষের মনের দুর্বলতা খুঁজে বের করে, সেই দুর্বলতাকে বাড়িয়ে দেয়, তারপর তার কারিন জিন নিজের করে নেয়। যখন কেউ টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সংক্ষেপে বললে, খাল্লাস জিন এক ভুলে যাওয়া আতঙ্ক, অভিশপ্ত রুহুদের মিলিত ক্রোধ,
ধ্বংসের এক শয়তানি শক্তি, যে নিজের অস্তিত্বের জন্য নীরবভাবে জীবন আর রূহকে গ্রাস করছে। যারা তার সাথে সন্ধি করে তাদের পরিবারে রূহ ছায়ায় এক বিশেষ কারিন জিন সংযুক্ত করে দেয়া হয়। এই কারিন জিন মানুষদের সঙ্গী হয় ছায়ার মতো, কখনো আলাদা করা যায় না। কিন্তু ধীরে ধীরে সে ইচ্ছা মতো ব্যক্তির ভাগ্য, চিন্তা, মনোভাব নিয়ন্ত্রণ করতে থাকে। যদিও প্রথমে হয়েছিল সহচর, চুক্তির বিনিময়ে যা কিছু প্রতিশ্রুত হয়, ক্ষমতা, বিত্ত, প্রতিপত্তি, কিন্তু তার বদলে একটা কিছু হারাতে হয়। সাব্বিরজি ধীরে বলেন, তাহলে ফারুক সাহেবের বংশের মুক্তি কি পুরোপুরি হয়েছে? জিয়াউদ্দিন সাহেব সামান্য সময় নেন, তারপর গম্ভীর স্বরে বলেন, মুক্তি হয়তো আপাত মুক্তি, কিন্তু কোথাও না কোথাও সেই চুক্তির বীজ থেকে গেছে। কোনো অতীতের রক্তে, কোনো ছায়ায়, হয়তো কোনো অভিশপ্ত বস্তুতে সবকিছু ভেঙে ফেললেও যদি মূল বীজ মাটির নিচে থেকে যায়, তবে একদিন না একদিন তা আবার অঙ্কুরিত হবেই। ট্রেন এগিয়ে চলেছে। জানালার বাইরে সূর্য অস্ত যাচ্ছিল, লাল আলোয় চারিদিক রক্তিম রঙে ঢেকে গেছে। ট্রেন হুইসেল দিতেই নির্ধারিত প্ল্যাটফর্মে ঢুকছে, যার সাইনবোর্ডটা সাব্বিরজি স্পষ্ট পড়তে পারেননি। গঙ্গাধরপুর। ট্রেন হুইসেলে তন্দ্রাটা কেটে যায়। সাব্বিরজি শুনতে পেলেন মাইকিং হচ্ছে, বহরমপুরের দিকে যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3 ঢুকছে। আর দেরি না করে দ্রুত সেদিকে হাঁটা দিলেন সাব্বিরজি। গঙ্গাধরপুর পৌঁছাতে পৌঁছাতে আকাশ পরিষ্কার। প্ল্যাটফর্মটা এখন আর গত রাতের মতো শুনশান বা ভুতুড়ে লাগছে না। যদিও সাইনবোর্ডটা অস্পষ্ট দেখার কারণ এখন স্পষ্ট। শুকিয়ে যাওয়া লতা পাতা ও পাখিদের মলের কারণে বোর্ডের একাংশ ঢেকে গেছে। স্টেশনের বাইরে এসে ফোনের বুথের দিকে পা বাড়াবেন, হঠাৎই দেখেন ফোনের বুথের পাশে একটা দই বড়া ঠেলার সামনে গতরাতের সেই বৃদ্ধা দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাব্বিরজি তার দিকে এগিয়ে যেতেই বৃদ্ধা সামনের পথে হাঁটা দেয়। যদি কেউ কিছু মনে করে তাই পেছন থেকে না ডেকে একটু তাড়াতাড়ি পা চালিয়ে তার কাছে পৌঁছাতে চাইলেন, কিন্তু কোনো মতেই বৃদ্ধার কাছে পৌঁছাতে পারছিলেন না। একটা জিনিস লক্ষ্য করে সাব্বিরজি একটু বিস্মিতই হলেন। স্বাভাবিক বয়স্ক মানুষের পরিবর্তে বৃদ্ধা একটু দ্রুতই হাঁটছিলেন। তার হাঁটার গতি যেন অল্প বয়সীদেরও হার মানায়। সাব্বিরজি তার পিছু পিছু হাঁটতে ভুলেই গিয়েছিলেন যে কখন তিনি লোকালয় ছেড়ে জঙ্গলের পথ ধরেছেন। হুঁশটা ফেরে ভরা সকালে জঙ্গলের ভেতর থেকে আচমকা শেয়ালের ডাক শুনে, আর তখনই তিনি খেয়াল করেন সামনে বৃদ্ধাটি নেই। কি বিভৎস এক পরিচিত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। আচমকাই ঘন মেঘে আকাশটা ঢেকে যায়। দিনের আলো যেন সেই গ্রামে বর্জিত, অথচ সে গ্রামের পথ ঘাট যেন সাব্বিরজির চেনা। স্বপ্নে দেখা গ্রামের দৃশ্য এখন চোখের সামনে জীবন্ত। এরকম গাছগুলো ঝুঁকে আছে, বাতাসে একটা অস্বস্তির গন্ধ বিরাজমান, অদূরে চিল্কা হ্রদটা স্পষ্ট, বাতাসে যেন ফিসফিসানির শব্দ। মনে হচ্ছে কেউ তার উপর নজর রাখছে। প্রকৃতি যেন এখন থমকে গেছে। তবে স্বপ্নে দেখা গ্রাম ও বাস্তব দৃশ্যপটের মধ্যে কিছু পার্থক্য আছে। পরিবেশটা দেখে বোঝা যাচ্ছিল বহুকাল আগে হয়তো এখানে কোনো গ্রাম ছিল, কিন্তু এখন তার কোনো অস্তিত্ব নেই। এদিক ওদিক তাকাতে তাকাতেই হঠাৎ সাব্বিরজির নজর যায় হ্রদের পাশে একটি ভগ্নপ্রায় বাড়ির দিকে। অবশ্য ওটাকে বাড়ি না বলে স্তূপ বলা শ্রেয়। আগাছা, লতা পাতার জঙ্গল, এসবই চোখে পড়ছে বেশি। সাব্বিরজি সেদিকে এগিয়ে যান। ভাঙাচোরা গেটের ফলকের লতা পাতা সরাতেই চোখ কপালে উঠে আসে সাব্বিরজির। এই নামের ফলক তো তিনি আগেই দেখেছেন বহরমপুরে ফারুক আলী আহমেদ সাহেবের অভিশপ্ত জমিদার বাড়িতে। তবে স্বপ্নে দেখা বাগান বাড়িটা বাস্তবেও আছে, এবং এর সাথে নিশ্চয়ই জমিদার বাড়ির অভিশাপের কোনো সম্পর্ক আছে। মাথা কাজ করছিল না। সাব্বিরজি বাড়িতে পা রাখা মাত্রই চারপাশটা কেঁপে ওঠে, যেন থমকে যায়। তসবিটা হঠাৎই গরম হচ্ছিল। পায়ের নিচে মাটি নরম হয়ে ওঠে, যেন জীবন্ত কেউ একজন নিচ থেকে উঠে আসছে। হঠাৎই ভাঙাচোরা জানালাগুলো খুলে যায়, আর তার ভেতর থেকে এক অন্ধকার ছায়া বিভৎসভাবে গর্জন করে ওঠে। এসেছিস তাহলে? এখন কে বাঁচাবে তোকে সাব্বির? তোর এই পোষা প্রাণীটা যে এখনো বুঝতে পারেনি, তোকে বলেনি আমি কে। জমিদার বাড়ির পাপ আজ ওই মাটিতে পোঁতা। হুঁশটা ফেরে ভিড়ের কোলাহলে
চোখ খুলতেই মনে হলো যেন বহু শতাব্দী ঘুমিয়েছিলেন। চারপাশের আবছা আওয়াজগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। চোখের পাতা তুলতেই দেখা গেল তিনি একটি পুরনো চায়ের দোকানে গুমটির সামনে বেঞ্চে শুয়ে আছেন। আশেপাশে কয়েক জোড়া অচেনা চোখ তার দিকে তাকিয়ে, জিজ্ঞাসু, কিছুটা ভীত, কিছুটা কৌতূহলী দৃষ্টি। মাথা কেমন যেন ঘুরছে। ঘাড় বাঁকাতেই যন্ত্রণায় মুখ মুচকে উঠল সাব্বিরজির। তিনি জানতেন না ঠিক কতক্ষণ তিনি অজ্ঞান ছিলেন, তবে শরীরের প্রতিটি হাড়ে যেন ভয়াবহতার আঁচ লেগেছে। একজন মাঝবয়সী লোক, যার গায়ে ধুলো মাখা গামছা, চোখে উৎকণ্ঠা এবং কণ্ঠে উড়িয়া হিন্দি মেশানো ভাষা, সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলেন, আপনি কে বাবু? কেমন করে এই খণ্ডহারে এলেন? শুনশান জায়গা সেটা, যেন মৃত্যুপুরী। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই জঙ্গলের ধারে ঘেঁষে না। বলার সময় লোকটার গলা কাঁপছিল। অন্যদের মুখেও স্পষ্ট আতঙ্ক। এক বৃদ্ধ চা বিক্রেতা গ্লাসে চা ঢালতে ঢালতে বললেন, ওখানে জিন আছে বাবু, আমরা জানি। ওই জমিদার বাড়ি অভিশপ্ত। বেশ কিছুক্ষণ আগেই কান ঝালাপালা করে দেয়া সূর্য দুপুরের দিকে হেলে পড়েছে। মাথার ভেতর হাজারো শব্দ একসাথে যেন ধাক্কা খাচ্ছিল। তবুও সাব্বিরজি নিজেকে সামলে নিয়ে চায়ের গ্লাসটা হাতে নিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কোনো কারণেই হোক তিনি বেশ অনেকক্ষণ, অর্থাৎ কয়েক ঘন্টা অজ্ঞান ছিলেন। কিন্তু জিয়াউদ্দিন সাহেব আসছেন না কেন? এটুকু সাব্বিরজি বুঝতে পারছিলেন কিছু একটা অপার্থিব ঘটেছে, আর সেক্ষেত্রে জিয়াউদ্দিন সাহেবের আশাটা তো অবশ্যম্ভাবী। এদিকে তসবির কথাটা মনে পড়তেই পকেটে হাত চালিয়ে নিশ্চিন্ত হলেন। তসবিটা নির্দিষ্ট জায়গাতেই আছে। এক চুমুকে গলা ভিজিয়ে সাব্বিরজি চোখ রাখলেন সামনে দূরে ধোঁয়াটে দৃষ্টির অগোচরে দাঁড়ানো সেই বাগান বাড়ির ধ্বংসাবশেষের দিকে, যেখানে অন্ধকার এখনো আলোর বুকে চেপে বসে আছে। চা দোকানের পাশে একটা পুরনো বটগাছ, তার গোড়ায় নিষ্ঠা ভরে প্রতিনিয়ত ধূপ ধুনো জ্বালানোর দাগ স্পষ্ট। মোটায় দোকানপাট কম, লোকজনও ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু মনে হলো সেই বাড়ির নাম শুনতেই তাদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একটা অদৃশ্য শীতলতা যেন তাদের রক্তে ঢুকে পড়েছে। সাব্বিরজি ধীরে ধীরে বললেন, আপনারা কি জানেন কার বাড়ি ছিল ওটা? চা দোকানি চোখ ছানা বড়া। জানবো না? আজমত আলী আহমেদের। আমার দারজানের মুখে শুনেছি তিনি বড় জমিদার ছিলেন। মানুষ তাকে আজমত হুজুর বলতেন। শুনেছি সিপাহী বিদ্রোহের আগে থেকেই তার বাস এখানে। অনেক বড় লোক ছিলেন, কিন্তু ভালো লোক ছিলেন না। শয়তানের দোসর ছিলেন বাবু। এক সমবয়সী তরুণ মুখে হাত চাপা দিয়ে যতটা সম্ভব ধীরে সুরে বললেন, আমার ঠাকুরদা বলতেন জমিদার নাকি এক অদ্ভুত কালো জাদুর মন্ত্র জানতেন। যেহেতু মুসলিম ছিলেন, শোনা যায় এক শয়তান জিনকে আহ্বান করে তিনি পুরো গ্রাম উজাড় করে দিয়েছিলেন। গ্রামের মানুষেরা ঘুমের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে যায়, কাউকে বাঁচানো যায়নি। তারপর? সাব্বিরজি নিচু গলায় জিজ্ঞেস করলেন। সেই জমিদারও উধাও। কেউ বলে জিন এসে টেনে নিয়ে গেছে, আবার কেউ বলে তিনি নাকি নিজে আত্মহত্যা করেছেন। তারপর থেকে কেউ দিকে যায় না। শুনেছি একবার ইংরেজরা রাতে সেখানে ক্যাম্প করতে গিয়েছিল, কিন্তু সকালে নাকি শুধু একজন সৈন্য ফিরে এসেছিল, আর বাকিরা পাগল হয়ে নিজেদেরই ছুরি দিয়ে গলা কেটে মারা যায়। চারপাশে নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। শুধু হালকা হাওয়ার সঙ্গে পাতা কাঁপার শব্দ। সাব্বিরজি ঘাড় ঘুরিয়ে চাইলেন আকাশের দিকে। সূর্যটা তখনও ছিল, কিন্তু অদ্ভুতভাবে যেন আলো স্পর্শ করছিল না। হঠাৎই একদল কুকুর ডেকে উঠল। অদূরে কয়েকটা কাকও যেন তালে তাল মিলিয়ে তারস্বরে চিৎকার করছে। বাতাস ঠান্ডা হয়ে এসেছে। মাঝবয়সী লোকটি আবারও জিজ্ঞেস করল, আপনি কেন ভিতরে গিয়েছিলেন? সাব্বিরজি এবার একটু হাসলেন, অথচ সে হাসি ছিল নিঃশ্বাসের মতো ভারী। এরপর সাব্বিরজি পুরো ব্যাপারটা সংক্ষেপে তাদের বুঝিয়ে বলেন, এবং তারপর বলেন, আপনারা যারা এখানে আছেন বাড়ি চলে যান। আজ রাতে কিছু ঘটতে পারে, ভয় পাবেন না, আপনাদের কিছু হবে না। সবকিছু শেষ আছে, অভিশাপেরও। লোকগুলো তার মুখের দিকে তাকিয়ে একটু দূরে সরে যায়। কেউ কেউ আবার দোকান ছেড়ে নিজ ঘরের পথে হাঁটতে শুরু করে। বাতাস আবারও শীতল হয়। দূরে সূর্যটা আড়ালে যেতে যেতে গঙ্গাধরপুরের বাগান বাড়িটাকে রক্তে লাল আভায় রাঙিয়ে দেয়, যেন অতীত আর বর্তমানে একসাথে শ্বাস নিচ্ছে, শুধু আগত সেই রাতের জন্য, যে রাতে শুরু হবে চূড়ান্ত লড়াই। সাব্বিরজি চা দোকানিকে জিজ্ঞেস করেন যে এখানে কোথাও কোনো ফোন বুথ আছে কিনা। উত্তরে চা দোকানি জানান যে সেখানে নেই। ফোন করতে হলে তাকে গঙ্গা
স্টেশনে ফিরে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই দেখে সাব্বিরজি চা দোকানের কাছ থেকে স্টেশনের পথটি কোন দিকে সেটা চিনে নিয়ে হাঁটা শুরু করেন। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। চারিদিক যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় জড়িয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূর আকাশে, আর তার ক্ষীণ আলোয় উদ্ভট ছায়া ফেলেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুকনো গাছগুলো। ফারুক সাহেব গাড়ির জানালার কাঁচে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছেন। চোখের গভীরে এক অনন্ত উদ্বেগ। তার বুকের ভেতর কেমন যেন এক চাপা ধ্বনি অহরহ বাজছে। শুধু আতঙ্ক নয়, বরং এক অদৃশ্য ভয় যেন হাড় মজ্জায় গেঁথে বসেছে তার। তিনি জানেন এই যাত্রা স্বাভাবিক কিছু নয়। সঙ্গে ড্রাইভার রতন ও এক বিশ্বস্ত কর্মচারী। তাদের চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু একজন মানুষ জানেন, সাব্বিরজি। তিনি পথ দেখাচ্ছেন, বলছেন সকাল হওয়ার আগেই ঘুমঘরটা খুঁজে বের করতে হবে। ওখানেই রয়েছে আসল সূত্র, ওখানেই বন্ধ আছে অভিশপ্ত রহস্য। ফারুক সাহেবের কপালে যেন দুশ্চিন্তার রেখা গভীরতর হচ্ছে। কে জানে পূর্বপুরুষের পাপ আজ তাদেরকে টেনে নিয়ে চলেছে এই অজানা অন্ধকার পথে। কতদূর সেই পথ, আর ফিরে আসা হবে তো? ঘড়ির কাঁটা রাত 10টা। গাড়ি থেমে গেল একটা জীর্ণকায় কঙ্কালসার ভাঙাচোরা ফটকের সামনে। তারপর ওপারে জঙ্গল ভরা পথ, আর অদূরে অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়া একটা বিশাল ছায়াকার বাগান বাড়ির ধ্বংসাবশেষ। এর ঠিক ঘণ্টা চারেক আগের মুহূর্ত। সন্ধ্যার কালো ছায়া তখন ধীরে ধীরে রাস্তায় নেমে এসেছে। বাতাসে ভাসছিল হালকা শীত আর অদ্ভুত কুয়াশা। সাব্বিরজি স্টেশনের দিকে যাচ্ছিলেন। মনটা যেন অস্থির, কিছু একটা গায়ে কাঁটা দিচ্ছিল। চায়ের দোকানের মোড়টা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে পরিবেশটা হঠাৎ করেই পাল্টে গেল। চারপাশটা ধোঁয়ায় ভরে গেল, যেন আকাশ থেকে নেমে এসেছে কোনো এক রহস্যময় পর্দা। রাস্তার আলো ঝাপসা হয়ে এলো, বাতাস যেন থমকে গেল, আর সেই ধোঁয়ার মধ্যেই উদ্ভাসিত হলেন এক অচেনা অবয়ব, জিয়াউদ্দিন সাহেব। সাব্বিরজি কিছুটা অভিমান নিয়ে দাঁড়িয়ে পড়েন। অনেক ডাকাডাকির পরও জিয়াউদ্দিন সাহেব আসেননি, অথচ বিপদের মধ্য দিয়ে তাকে একা যেতে হয়েছে। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসার জায়গা বলে কথা। চুপচাপ মাথা নিচু করে সেলাম জানালেন। জিয়াউদ্দিন সাহেবও নীরবে সম্মানে সাড়া দিয়ে প্রত্যুত্তরে সেলাম জানালেন। তারপর গম্ভীর, ভারী অথচ স্নেহময় কণ্ঠে বললেন, দেখো সাব্বির, তুমি না বুঝলেও আমি জানি আল্লাহর রহমতে তোমার মধ্যে যে শক্তি রয়েছে তা অসাধারণ। ইনশাল্লাহ একদিন তুমি নিজেই তা উপলব্ধি করবে।